প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৯৫ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে পলাশ পাল, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি। শান্তা আমাদেরকে এর আগে বহু ঘটনা পাঠিয়েছে। শান্তার পাঠানো জ্যোৎস্না পাগলির সিরিজ তোমরা আমাদের প্লেলিস্ট সেকশনে পেয়ে যাবে। একটা দুর্ধর্ষ ঘটনার সিরিজ ও পাঠিয়েছিল। আর পলাশ এই দ্বিতীয়বারের জন্য আমাদেরকে ঘটনা পাঠাচ্ছে। আজকের এপিসোড হতে চলেছে জমজমাট। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৯৫ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। আমার নাম পলাশ পাল। যে ঘটনাটা আজকে তোমাকে লিখে পাঠাচ্ছি সেই ঘটনার কথা আমি আজও ভুলতে পারিনি। যতবার সেই রাতটার কথা মনে পড়ে শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। ঘটনাটা ২০১০ সালের জানুয়ারি মাসের। তখন শীতের ছুটি চলছিল। শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে গিয়ে গ্রামের শান্ত পরিবেশে কয়েকটা দিন কাটানোর জন্য আমরা সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমাদের গ্রামের বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটা ছোট্ট নির্জন গ্রামের মধ্যে। চারপাশে মাঠ, পুকুর, বাঁশঝাড়, আর একটু দূরে একটা পুরনো শ্মশান ঘাট। শীতের সময় গ্রামের রাত কেমন হয় যারা কখনো গ্রামে থেকেছে তারা ভালোই জানে। রাত নামলেই চারপাশে একটা নীরবতা নেমে আসে, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। সেই সময় আমার দুই মামাতো ভাই আর একজন দিদি শহর থেকে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। অনেকদিন পর সবাই একসাথে হওয়ায় বাড়ির পরিবেশটা খুব আনন্দময় হয়ে উঠেছিল। এই গ্রামের বাড়িটা পরিত্যক্তই পড়ে থাকে। সবাই শহরে সেটেল করেছে, তাই যা হয় আর কি। কিন্তু এই গ্রামের বাড়ি আমরা বিক্রি করিনি। সারাদিন মাঠে ঘোরা, পুকুরের ধারে বসে গল্প করা, রাতে আগুন জ্বেলে আড্ডা, সব মিলিয়ে খুব ভালো সময় কাটছিল আমাদের। আমাদের বাড়ির ঠিক পেছন দিকেই একটা বিশাল বাঁশঝাড় ছিল। সেই বাঁশঝাড়ের ওপারেই ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। বাড়িটা নিয়ে গ্রামের লোকেদের মধ্যে অনেক গল্প প্রচলিত ছিল। গ্রামের বয়স্ক লোকেরা বলতো অনেক বছর আগে সেই বাড়িতে এক পরিবার থাকতো। এক রাতে নাকি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল সেখানে। তারপর থেকে সেই বাড়িটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়। কেউ আর সেখানে থাকতে চায়নি। দিনের বেলাতেও খুব কম মানুষ ওই বাড়ির আশেপাশে যেত। বলতে গেলে বাড়ির আশেপাশের রাস্তা সবাই এড়িয়েই চলতো। আমরা প্রথমে এইসব গল্পকে খুব একটা গুরুত্ব দিইনি, বরং মনে হচ্ছিল এগুলো গ্রামের লোকেদের বানানো গল্প। কেননা আমরা শহরে মানুষ, গ্রামের ছোঁয়া পাইনি। সবই বিজ্ঞানসম্মত মনোভাবের প্রভাব আর কি। সেই দিন রাতেও আমরা সবাই উঠোনে বসে গল্প করছিলাম। ঠান্ডা হাওয়া বইছিল, দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছিল, আকাশে আধো চাঁদ উঠেছিল, কিন্তু কুয়াশার জন্য আলো খুব বেশি ছিল না। গল্প করতে করতে কখন রাত 2টো বেজে গেছে আমরা কেউ খেয়ালই করিনি। হঠাৎ আমার কাজিন রাহুল বলল, চলো একটা খেলা খেলি। আমি হেসে বললাম, এই রাতে আবার কি খেলা, চল ঘুমাবি চল। রাহুল বাঁশঝাড়ের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে পুরনো বাড়িটা আছে না, আমাদের মধ্যে যে এখনই গিয়ে ওই বাড়ির দরজা ছুঁয়ে ফিরে আসতে পারবে সেই সবচেয়ে সাহসী প্রমাণিত হবে। আমরা সবাই প্রথমে হেসে উঠলাম, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। এই ধরনের উস্কানি ভালো নয়, কিন্তু প্রেস্টিজের ব্যাপার। উপরন্তু আমি শহরে বড় হয়েছি, সেই জন্যেই এইসব কুসংস্কার খুব একটা বিশ্বাস করতাম না। আমি বললাম, ঠিক আছে, আমি প্রথম যাচ্ছি। সবাই অবাক হয়ে তাকালো আমার দিকে। রাহুল বলল, সত্যি যাচ্ছিস? আমি হেসে ফেললাম, বললাম, দেখিস 5 মিনিটের মধ্যেই ফিরে আসব। আমার হাতে একটা টর্চ ধরিয়ে দিল ওরা। আমি বাড়ির পেছনের সরু পথ ধরে হাঁটতে শুরু করলাম। শুরুতে সবকিছু স্বাভাবিকই লাগছিল। ঠান্ডা হাওয়া বইছিল, দূরে কোথাও পেঁচার ডাক শোনা যাচ্ছিল। কিন্তু বাঁশঝাড়ের কাছে পৌঁছতেই হঠাৎ পরিবেশটা কেমন বদলে গেল। বাঁশগুলো বাতাসে দুলে অদ্ভুত শব্দ করছিল। কুয়াশা এত ঘন হয়ে গিয়েছিল যে টর্চের আলো খুব বেশি দূর পর্যন্ত পৌঁছাচ্ছিল না। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে হলো
অদ্ভুত একটা গরম লাগছে শরীরে। এত ঠান্ডা রাতেও কপালে ঘাম জমে গেছে। আমি নিজেকে বোঝালাম কিচ্ছু না, শুধু নার্ভাস লাগছে। আমি আরো সামনে এগোতে লাগলাম। বাঁশঝাড় পেরিয়ে একটু খোলা জায়গা আসতেই সেই পুরনো বাড়িটার ছায়া দেখতে পেলাম। বাড়িটা ভাঙাচোরা, ছাদের অনেকটা অংশ ধসে পড়েছে, চারপাশে ঝোপঝাড়ে ভরা। ঠিক তখনই আমার মনে হলো বাঁশঝাড়ের পেছনে যেন কিছু একটা নড়ল। আমি টর্চের আলো ফেললাম, কিন্তু কিচ্ছু নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আবার মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। এইবার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি ধীরে ধীরে পেছনে ঘুরলাম, কিন্তু কই, কিচ্ছু তো নেই। আমি নিজেকে শান্ত করার জন্য মনে মনে ঠাকুরের নাম জপতে লাগলাম। অবশেষে সেই পরিত্যক্ত বাড়িটার সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। সেই মুহূর্তে বাড়িটাকে দেখে আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। কেন জানি মনে হচ্ছিল বাড়িটা যেন অদ্ভুত এক জীবন্ত জিনিসের মতো দাঁড়িয়ে আছে। চারপাশে অসংখ্য পোকার ডাক, কোথাও যেন একটা ধূপধাপ শব্দ ভেসে আসলো। আমি সাহস করে বাড়ির দরজার দিকে এগোলাম, আর ঠিক তখনই আমি বাড়ির ভেতরে কিছু যেন একটা দেখতে পেলাম। প্রথমে মনে হলো আমার চোখের ভুল, কিন্তু টর্চের আলো একটু ভেতরে ফেলতেই আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি দেখলাম মেঝের ওপর একটা মানুষের দেহ পড়ে আছে, আর সেই দেহটার ওপর ঝুঁকে আছে দুটো কালো অবয়ব। তারা যেন দেহটার মাংস ছিঁড়ে খাচ্ছে। তাদের মুখ রক্তে ভরা, চোখের জায়গায় কোনো মণি নেই, পুরো সাদা। আমি আতঙ্কে চোখ বন্ধ করে ফেললাম, মনে মনে শুধু হনুমান চালিসা পড়তে থাকলাম। কয়েক সেকেন্ড পর সাহস করে আবার চোখ খুললাম, আর তখনই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখলাম। যে দুটো অবয়ব বাড়ির ভেতরে ছিল, তারা আর বাড়ির ভেতরে নেই। ওরা আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে, আমার থেকে মাত্র 2 হাত দূরে। তাদের মুখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ধীরে ধীরে তারা আমার দিকে এগিয়ে আসছে। আমি দৌড় দিতে চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি যেন এগোতেই পারছি না। মনে হচ্ছিল আমার পা কিছুতে আটকে গেছে। অবশেষে আমি কোনো রকমে দৌড়াতে সক্ষম হলাম, কিন্তু কিছুতে একটা ধাক্কা লেগে জোরে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। আর পড়ে যাওয়ার ঠিক আগে আমি আমার টর্চের আলোতে যা দেখেছিলাম সেটা আজও আমার মনে আছে। আমি দেখেছিলাম সেই দুটো কালো অবয়ব, দুটো মহিলা, তাদের মুখ রক্তে ভর্তি। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজের বাড়ির বিছানায় শুয়ে, চারপাশে সবাই দাঁড়িয়ে আছে, মা, বাবা, মামা, আমার কাজিনরা। আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ওই সময় রাহুল আমাকে বলল, আমরা দূর থেকে দেখলাম তুই হঠাৎ চিৎকার করে মাটিতে পড়ে গেলি। আমরা দৌড়ে গিয়ে তোকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। পরদিনই আমরা শহরে ফিরে আসি। এরপর প্রায় 5 দিন আমার জ্বর ছিল, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই ঘটনার প্রায় 1 সপ্তাহ পর সেই গ্রামেরই এক পরিচিত বৃদ্ধ আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি শুনেছিলেন সেই রাতের ঘটনাটা। সব শুনে তিনি তখন চুপচাপ হয়ে গিয়েছিলেন। আজ আমাদের বাড়িতে এসে তিনি ধীরে ধীরে বললেন, তোরা কি জানিস ওই বাড়িটায় অনেক বছর আগে 2 পাগলি বোন থাকতো? আমার বাবা বললেন যে এরকম কথা তিনি জানেন না। তিনি বললেন, তোদের জানার কথাও নয়। গ্রামের লোকজন বলে তারা নাকি রাতে শ্মশান থেকে মৃতদেহ এনে খেত। তন্ত্র সাধনা করতে গিয়ে 2 বোন নাকি নরখাদকে পরিণত হয়েছিল। কোন তান্ত্রিক নাকি তাদেরকে বলেছিল নরমাংস ভক্ষণ করলে তারা নাকি ত্রিকালজ্ঞ হতে পারবে। সেই লোভে তারা জানোয়ারে পরিণত হয়েছিল। একদিন গ্রামের লোকেরা তাদের ধরে ফেলে, তাদের মারধর করে মেরেই ফেলে। তারপর থেকেই মাঝে মাঝে ওই বাড়ির ভেতরে অনেকেই অনেক কিছু দেখে। এই কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু আমি তো একটা লাশ দেখেছিলাম, তাহলে সেটা কে ছিল? আর তারা যদি মারা গিয়েই থাকবে তাহলে তাদের দুজনকে আমি দেখলাম কিভাবে? বৃদ্ধ বলেছিল, এর কোনো উত্তরই আমার কাছে নেই।
শুধু এইটুকু বলতে পারি, ওই বাড়িতে অনেকে অনেক কিছু দেখেছে, আর এখনো অনেকে অনেক কিছু দেখে। এই কথাটা শোনার পর আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আজ প্রায় 16 বছর হয়ে গেছে আমি আর কখনো ওই গ্রামে ওই বাড়িতে রাত কাটাইনি। তবে মাঝে মধ্যেই আমি আমার স্বপ্নে সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা পলাশ আমাদেরকে পাঠিয়েছে। দারুণ লেগেছে আমার ঘটনাটা। তোমাদের কিরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দুজন পাগলি বোন, তারা শ্মশান থেকে মৃতদেহ টেনে এনে নরমাংস ভক্ষণ করত। কি সাংঘাতিক ব্যাপার। তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা, যেখানে তোমরা এখন ম্যাক্সিমাম ঘটনা পাঠাও। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ ঢাকা সাভার থেকে শান্তা আক্তার মুন্নি। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 395 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আসসালামু আলাইকুম রাজদা, আমি বাংলাদেশ ঢাকা সাভার থেকে শান্তা আক্তার মুন্নি। অনেকদিন তোমাদের কোনো ঘটনা পাঠাতে পারিনি, যার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ এবং আমার ফোন চুরি হয়ে যাওয়ার কারণে ফোন না থাকায় তোমাদের ঘটনা পাঠাতে পারিনি। রাজদা কেমন আছো? আশা করি ভালো আছো। প্রেতপক্ষের সবাইকে আমার ভালোবাসা। আজকের যে ঘটনাটা বলতে যাচ্ছি সেই ঘটনাটা ঘটেছিল 18 শতকের দিকে, যা আমি সংগ্রহ করেছি আমার এক স্টুডেন্টের নানির কাছ থেকে। বলে রাখা ভালো, আমার পড়ালেখা শেষ, এখন আমি একজন শিক্ষিকা। সবাই আমার জন্যে দোয়া করবেন। আমার স্টুডেন্ট মারিয়া তার নানির মুখ থেকে যে ঘটনাটা শুনেছি সেটি অনেক ভয়ানক। মারিয়ার দেশ গ্রামের বাড়ি বগুড়া জেলায়। সেখানে আছে যমুনা সেতু, আর সেই যমুনা সেতুর পাশেই তাদের বাসা। শুরু করছি আজকের ঘটনা। এই ঘটনাটা ঘটে 18 শতকের দিকে। তখন যমুনাতে জেলেরা মাছ ধরতে যেত। তেমনি একদিন মারিয়ার নানির বাবা মাছ ধরতে যাবে বলে ঠিক করে। মারিয়ার নানির নাম ছিল তারা। ঘটনা বলার সুবিধার্থে এই নামটাই আমি ব্যবহার করছি। তারার বাবা একদিন মাছ ধরতে যায়। তখন তারা বলে, বাবা আমিও তোমার সাথে যাব। কিন্তু তারার বাবা এত রাতে তার মেয়েকে মাছ ধরতে নিয়ে যেতে চান না। তারা দেখতে ছিল অনেক সুন্দর, যা কিনা ভাষায় বলে বোঝানো যাবে না, যার জন্যে তার বাবা তাকে নিয়ে যেতে চায়নি। এদিকে তারা কিছুতেই মানতে রাজি নয়, সে যাবেই। তারার বাবার নাম রহমত উল্লাহ। তিনি আর কিছু ভেবে না পেয়ে মেয়ের আবদার রাখল। তারা অনেক দূর নদী পর্যন্ত গেল। হঠাৎ রহমতুল্লাহর নজরে পড়ল কে যেন পানির ওপর হেঁটে যাচ্ছে। রহমতুল্লাহ সবসময় মাছ ধরেন, মাঝে মাঝে অনেক কিছুই দেখতে পান, কিন্তু তার মেয়ে যদি ভয় পায় তাই তিনি তারাকে কিছুই বুঝতে দিলেন না। হঠাৎ তিনি আবার খেয়াল করলেন পানির ওপর দিয়ে একটা অবয়ব হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর সেই অবয়বটাকে আর দেখা গেল না। এদিকে রহমতুল্লাহ কিছু মাছ সংগ্রহ করে নৌকা পাড়ের দিকে নিয়ে আসতে লাগলেন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন তারা নৌকোতে নেই। তিনি চারপাশে ভালো করে খুঁজলেন, তারপর পাগলের মতো এপার ওপার ছুটাছুটি করতে লাগলেন, কিন্তু তারা কোথাও নেই। এমন সময় ভোরের আলো ফুটছে। অনেক মাঝিরা তার কাছে এসে জিজ্ঞাসা করল। তখন রহমতুল্লাহ সবকিছু খুলে বলল তাদের। তখন সবাই ভেবেছে অশুভ কোনো ছায়া তারাকে নিয়ে গেছে, তারা আর ফিরবে না। বাড়িতে তারাকে ছাড়া ফেরার পর তাদের বাড়িতে কান্নার রোল উঠল। তার মা ছোট ভাই কেঁদে কোকিয়ে একাকার। নদীতে অনেক খোঁজাখুঁজি করার পরেও তারার কোনো সন্ধান পাওয়া গেল না। এই ঘটনার পরের দিন রহমতুল্লাহ স্বপ্ন দেখলেন একটা সুন্দর রাজপ্রাসাদ। সেই প্রাসাদে তার মেয়ে রানীদের মতো বসে আছে।
কিন্তু তার মেয়ে কান্না করছে আর বাবা বাবা বলে চিৎকার করছে। তখনই রহমতুল্লাহর ঘুম ভেঙে যায়। তিনি বাড়িতে এই ঘটনাটা সবাইকে খুলে বলেন, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করল না। মেয়ের শোকে সে দিন দিন পাগল হয়ে যেতে লাগলো। এদিকে তারা হারিয়ে গেল, 3 মাস হয়ে গেছে। রহমতুল্লাহ একদিন এক নামী হুজুরের কাছে গেলেন এবং সব তাকে বিস্তারিত বললেন। হুজুর সব শুনে বলল, তোমরা এত দেরি করেছো কেন? অনেক আগে আসলে কাজটা আরো সহজ হতো। তোমার মেয়েকে জিনের সর্দার নিয়ে গেছে তার ছেলের সাথে বিয়ে দেবে বলে। কিন্তু তোমার মেয়ে বিয়ে করতে ইচ্ছুক নয়, যার জন্য তুমি তোমার মেয়েকে স্বপ্নে দেখতে পারছো। রহমতুল্লাহ কান্না করতে করতে বললেন, হুজুর আমার মেয়েকে ফিরিয়ে দিন, আমার মেয়েকে এনে দিন আমার সামনে, আমার অনেক আদরের মেয়ে। তখন হুজুর বলল, এই জিন কোনো সাধারণ জিন নয়, অনেক শক্তিশালী এবং তাদের গোত্রের প্রত্যেক জিন সদস্য অনেক শক্তিশালী এবং বুদ্ধিমান। তুমি যে এখানে এসেছো তারা সেটা জানে। আমি রাতে আমার গুরু বড় হুজুরকে নিয়ে তোমার বাসায় রোকেয়া করতে আসব। তখন রহমতুল্লাহ বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফিরে এসে দেখতে পেল তার বাড়ির প্রত্যেকটা জিনিসপত্র ছড়িয়ে ছেটানো রয়েছে এবং তার উঠোনে যে বিশাল নিম গাছটা ছিল সেই গাছটা যেন কেউ শিকড় থেকে টেনে উপড়ে ফেলেছে। রহমতুল্লাহ তাড়াতাড়ি গোয়ালে গিয়ে দেখল গোয়ালের ভেতরে একটাও গরু নেই। তিনি বুঝতে পারলেন এ সমস্ত কাজ সেই জিন সর্দারের। তিনি তখন তার গরুগুলোকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও পেলেন না। রাত হতে হুজুর বড় হুজুরকে নিয়ে রহমতুল্লাহর বাড়িতে রোকেয়া করতে বসেন। তারা রোকেয়া করা শুরু করার সাথে সাথে এমন আবহাওয়া সৃষ্টি হলো যেন মনে হলো বাইরে ঝড় উঠেছে, তাদের ঘর বাতাসে উড়িয়ে নিয়ে যাবে এমন মনে হচ্ছিল। আশেপাশ থেকে নানান পশু এবং পাখির ডাক শোনা যাচ্ছিল। তখন হুজুর বলল, এমন কাউকে দরকার যার ভেতরে জিনকে হাজির করা যাবে। তখন রহমতুল্লাহ তার ছোট ছেলের ওপর জিনকে হাজির করাতে বললেন। সেই ছোট ছেলের দেহে জিন হাজির হওয়ার পর বড় হুজুর প্রশ্ন করেন, আমাদের মেয়েকে নিয়ে যাওয়ার কারণ কি? সে তো এখন নাবালিক, শিশু মাত্র, তাহলে তাকে নিয়ে যাওয়া হলো কেন? সেই ছেলেটির ভেতর থেকে কেউ বলে উঠল, মেয়েটা অনেক সুন্দর এবং মেয়েটি যখন তার বাবার সাথে নৌকায় যায় আমাকে সে সর্বপ্রথম দেখে, কিন্তু তার বাবা সে ভেবেছিল সে আমাকে দেখেইনি। ওই মেয়ে আমাকে দেখে মুচকি হাসি দিয়েছিল, তাই তো আমার বড় ছেলের জন্যে তার বউ করব বলে আমি ওকে আমার দেশে নিয়ে যাই। হুজুর সেই জিনকে অনেক বোঝাতে থাকে। তিনি বলেন, আল্লাহের তৈরি তোমরা জিন জাতি, তোমাদের একদিন মৃত্যু হবে, আমাদেরও মৃত্যু হবে। আল্লাহ তাআলা তোমাদের শক্তিশালী করে প্রেরণ করেছে, কিন্তু মানুষের ক্ষতি করার জন্য নয়। যদি আল্লাহের ইবাদত করে থাকো সেই মেয়েটাকে ছেড়ে দাও, যার মেয়ে তাকে ফিরিয়ে দাও। তবে সেই জিনেদের সাথে যে ভাষায় বড় হুজুর কথা বলছিল সেটা কারোর বোধগম্য হলো না এবং এক পর্যায়ে 2 মণ মিষ্টি এবং 20 কেজি দই দিতে হবে বলে সেই জিনের সর্দার সেই মেয়েকে দিতে রাজি হয়ে যায়। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। সেই দিন ভোরের আজান দেওয়ার ঠিক 1 ঘন্টা আগে রহমতুল্লাহ জিনের বলে দেওয়া সমস্ত জিনিস সেই যমুনার তীরে গিয়ে রেখে আসে এবং সেই জিনের সর্দার রহমতুল্লাহর মেয়ে তারাকে ফিরিয়ে দেয়। সঙ্গে জিনেরা রহমতুল্লাহর 2টো গরুকেও ফিরিয়ে দেয়। তারা বাড়িতে ফিরে আসার পর যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সে কোথায় ছিল, সে শুধু এতটুকুই বলতে পারে যে একটা সুন্দর প্রাসাদ, সেখানকার মানুষ অনেক সুদর্শন এবং তাকে তারা কিছু খেতে দিয়েছিল এবং সেই খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখে সে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে। এই ছিল ঘটনা। যদি তোমার ঘটনাটা ভালো লাগে তাহলে পড়ে শুনিও। ভালো থেকো রাজদা, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম।
জিনেদের ঘটনা সবসময় অদ্ভুত হয়। জিনেদের ঘটনা অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। প্রেতপক্ষ কখনোই বলে না ঘটনা শ্রোতাদের বিশ্বাস করতেই হবে, বরং প্রেতপক্ষ বলে এইসব ঘটনা সবসময় নিজেদের মনোরঞ্জন বা এন্টারটেনমেন্টের জন্য তোমরা শুনবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনা কেমন লাগলো। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে পাপন রয়, লিখেছে হাই রাজদা, কেমন আছো? ঈশ্বরের দেওয়া গলার কণ্ঠে গল্প না শুনে ঘুম আসে না, আমি আসাম থেকে বলছি। কমেন্ট করেছে নবনীতা দে, নন্দিতা পাল, অনন্যা দ, মায়া সরকার। বাবাই দাস লিখেছে দুটো ঘটনাই দুর্দান্ত হয়েছে। কমেন্ট করেছে সোনু খান, মোহাম্মদ মঞ্জু ভুঁইয়া, শিখা হালদার, স্পাইস সৌজাত্য, বৌমণি আর বুবুন ঘোষ। এই সবকটা কমেন্টই এসছিল দার্জিলিং বেড়াতে গিয়ে কার্সিয়াংয়ের সেই হোমস্টেতে ব্রিটিশ কর্নেলের ভূত দেখার ঘটনা প্রেতপক্ষের 393 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।